ভারত তো অলরেডি প্রুভড হয়ে গেছে তার প্রতিবেশী সে হারাচ্ছে। সে শেখ হাসিনা যিনি 2,000 লোককে হত্যা করেছে বুলেট বিদ্ধ, সেই লাশগুলো কবরে, বুলেট বিদ্ধ 30-40 হাজার পঙ্গু লোক জীবিত অভিশাপ দিচ্ছে, সেই ব্যক্তিটাকে তারা আশ্রয় শুধু দেন নাই, তাকে বিবৃতি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এটি হয় কোনো দেশ থেকে কাম্য? তাকে সার্ভাইভ করার জন্য, তাকে আবার রিইনস্টেট করার জন্য এই যে কথাগুলো, এই যে থ্রেট করা আমাদের দেশে আসা, এত সোজা নাকি ভাই? ভারত আমাদেরকে আরেকটা অপরচুনিটি দিচ্ছে, সেই অপরচুনিটিটা যদি আমরা কাজে লাগাতে পারি ভারতের জন্য মঙ্গল হবে, আমাদের জন্য মঙ্গল হবে। তবে ভারত ইতিমধ্যে নিজেদেরকে যে অবস্থায় পৌঁছে নিয়েছে, আমি মনে করি এটি এটি খুব একটা সুখকর অবস্থায় যায়নি। আমি আবার অ্যাডভোকেট আলিফ এর অ্যাকচুয়ালি মর্মান্তিক হত্যাকাণ্ডের, যে হত্যাকাণ্ড ঘটেছে তার রুহের মাগফিরাতের মাধ্যমে শুরু করছি। যেহেতু আমি একজন আইনজীবী, আলিফও একজন আইনজীবী, সেই হিসাবে আমার একটু মমতাবোধ তার প্রতি থাকবে। আর পাশাপাশি ধন্যবাদ জানাই এই সরকারে আছেন যারা, রাজনৈতিক পরিমণ্ডলে আছেন যারা, হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, যে যেভাবে আছেন, এই হত্যাকাণ্ডের পরে যে সহনশীলতার পরিচয় দিয়েছে বাংলাদেশ, সারা বিশ্বের কাছে এটা সমাদৃত হয়েছে। আমি দাদার কথা শুনেছি, চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আমি আজকে আমার এক ব্যারিস্টার বন্ধু শুভ্র, নামটা এইভাবে বলা, আমার একটা ব্যারিস্টার বন্ধু, তার সাথে আমার কথা হচ্ছিল। আহ, তিনি বললেন যে আমরা এই দেশে আছি, যে চিন্ময় নিয়ে এত কথা, চিন্ময়কে ওন করে না ইসকন, এটি আরো অনেক বহু আগেই ডিজন করে তাকে অব্যাহতি দিয়েছে বা বহিষ্কার করেছে বা যা যা করা তাই করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে ইন্ডিভিজুয়ালি একটা অপরাধের একটা বিচারের প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে, চিন্ময়কে রিমান্ডে নেওয়া হয়নি, তার উপর কোনো টর্চারের কোনো সংবাদ প্রচার হয়নি, বা তাকে যা যা রুল অফ ল এ যার প্রোটেকশন আছে সবকিছু সে পেয়েছে, আইনজীবীর অ্যাক্সেস থেকে শুরু করে সব। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের পার্শ্ববর্তী দেশ সেটিকে এত কালার লাগিয়ে, এত রং লাগিয়ে, এত মিথ্যা বর্ণনা দিয়ে যে এক সারা বিশ্বের কাছে প্রচার করা শুরু করেছে, সেটি আলটেরিয়ার মোটিভ আমরা বলি লয়ের ভাষায়। অর্থাৎ এই আলটেরিয়ার মোটিভে তারা প্রকাশ করেছে, তাদের উন্মোচন করেছে তাদের ইন্টেনশনটা, অর্থাৎ তাদের সম্পর্কটা ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাথে, যার কারণে অনেকে বলতেছে, পাবলিক পারসেপশন, যে তারা এটা মানতে পারছে না যে এই বাংলাদেশে হাসিনা সরকারে নেই, এবং এই বাংলাদেশে তারা যেভাবে সুজাতা সিংরে দিয়ে যেভাবে এই যে ক্ষমতা রাখা টাকা যা ইচ্ছে তাই করা করছে, এগুলো যেহেতু তারা এখন পারছে না, তারা এখন বেপরোয়া হয়ে গেছে। এবং সেটা মমতা ব্যানার্জি এখন তার ভোট বাঁচানোর জন্য যে লাস্ট যে বিবৃতিটা দিলেন, যে জাতিসংঘের এটা বড় হাস্যকর, এবং এটা আমাদেরকে মর্মাহত করেছে। পাশাপাশি আমি একটা বলি, ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি, এটি কিন্তু এটি ইউনিভার্সাল একটা প্রবাদ। আমাদের দেশে ফ্যাসিস্ট 15 বছরে এমন এক জায়গায় পৌঁছে গেছে, এমন এক ক্রাইসিসে আমরা পড়েছি, সেই ক্রাইসিস থেকে আমরা ইউনাইটেড হয়ে আমরা ফ্যাসিস্ট বিতাড়িত করেছি। এরপর থেকে ভারত, আজকে দীপক দায়ের ভাষায় বিজেপি, আমি যদি বলি ভারত না বিজেপি, ওনার ভাষা উনি চমৎকার ব্যাখ্যা করেছেন, আই অ্যাকসেপ্ট ইট। এই বিজেপি যা যা করে চলেছে, মাশরাফির বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা, প্রচার করেছে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে। আপনি কত জঘন্যতম মিথ্যাচার হলে এই ঘটনাগুলো ঘটতে পারেন? হুম। আজকে আমার বন্ধুরা বলছে যে ভারত এই বাংলাদেশের যে হিন্দুরা আছে তাদের উপকার করতে গিয়ে তাদের চরম ক্ষতি করতেছে, এবং তাদের আজকেও ভোট। একটা ঘটনা হয়েছে, আজকেও একটা ভিডিও গেছে, যে ভিডিওতে মন্দির পোড়ানোর ছবি দিয়ে ভাইরাল করেছে ভারতে, যেটি রিউমার স্ক্যানার প্রমাণ করেছে যে ওই ঘটনা বাংলাদেশের নয়, বরং ভারতের। এটা বাংলাদেশের আপনি ঘটনা। আপনি লাস্ট অনুষ্ঠানেও আপনি বিবিসির আপনি পরিসংখ্যানটা দেখিয়েছেন, বিশ্বাস করেন আমি এজ এ মুসলিম হিসেবে বলি, আমাদের, আমার বাড়ি হলো গান্ধী আশ্রমের সাথে জয়াগ, গান্ধী আশ্রম, যেটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়, ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যেটা ট্রাস্টি। আমি সম্ভবত জুলাই বিপ্লবের 7 কি 8 তারিখ বা 9 তারিখে আমি কিন্তু ওখানে গেলাম, সমস্ত মিডিয়া আমার ওখানে এই প্রচার করেছে। এবং আমি এত চমৎকার ওখানে যে দেখলাম, ওদের এত থ্রেট ছিল না, কিন্তু মাদ্রাসার ছেলেরা, আজকে যদি এই মাদ্রাসার ছেলেরা পাহারা দিল, সারা বাংলাদেশে মাদ্রাসার ছেলেরা তাদেরকে বুকে আঁকলে রেখেছে। এই রিকগনিশন যদি ইন্ডিয়া বা বিজেপি বা ইন্ডিয়ান সরকার বা মমতা যদি না দেয়, এটা অন্যায় হবে। আর তারা আসলে কি চাচ্ছে? এই শুধু ভোট? যদি ভোটের কারণে যদি মানবতা বিপর্যয় হয়, যদি ভোটের কারণে সম্প্রীতি বিনষ্ট হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আর বিজেপি যে মোদির কথা বলছে, উনি তো এখনো অনলাইনে গেলেই ওয়ার্ল্ড টেরোরিস্ট, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা যাচ্ছি, পৃথিবী অনেক
এগুচ্ছে তো, মানবতা এগুচ্ছে তো, আমরা পিছের দিকে কেন নিয়ে যাচ্ছি? ভারত সবখান থেকে আজকে বিতাড়িত, নেপাল বলেন, মালদ্বীপ বলেন, ভুটান বলেন। আজকে কেন? এই দাদাগিরির কারণে, আর মিথ্যার কারণে, আগ্রাসনের কারণে। আগ্রাসনটা ইম্পর্টেন্ট। আজকে এই বাংলাদেশে আজকে তারা 90% লোকের হেটেড কান্ট্রিতে পরিণত হয়েছে। এটা ভারতের জন্য সুখকর না, আমাদের জন্য সুখকর না। আমাদের যে প্রতিবেশী, আমরা তার সাথে তো সুসম্পর্ক বজায় রাখতে চাই, এবং আমাদের কূটনীতিক যেই ভাষাগুলো আমরা এত চমৎকারভাবে ব্যবহার করে আসছি, ছোট দেশ হলো তো মর্যাদায় আমি সেম তো এট পার। আমি তারপরেও, এত মিথ্যার পরেও, এত থ্রেটের পরেও, সীমান্তে মিছিল মিটিং এর পরেও আমরা বলেছি না, আমাদের যে আমরা যে ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে এই সুযোগে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটি হলো হোয়ার ফালস ইনফরমেশন ইজ পোজিং দ্য বিগেস্ট থ্রেট। এর মধ্যে 34টা দেশকে তারা ইয়ে করেছে, রিসার্চ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তাদের এই রিসেন্ট লেটেস্ট ইয়েতে যে অ্যানালিটিক্যাল যে ইয়েটা রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে সারা পৃথিবীতে 34টা দেশের মধ্যে ফালস ইনফরমেশন ছড়ানোতে ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে ভারত। এই দেখুন, স্ট্যাটিস্টিক প্রকাশ করেছে, ফার্স্ট হয়েছে ভারত। এভাবে আপনার 34টা দেশের কথা বলা হয়েছে। এই অবস্থা চলে গেছে। এই কারণে আমি মনে করি দীপক দা যে কথাটি বলেছেন, দীপক দা ইনফ্যাক্ট এরা কি করছে আজকে, আজকে যখন বিজেপি নেতা বলেন, আজকে মমতা বলেন, আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেন, আলটিমেটলি আন্ডারমাইন কাকে করছে? এই ভারতকেই তো করছে। এবং এই ভারতকে করে ভারত তো অলরেডি প্রুভড হয়ে গেছে তার প্রতিবেশী সে হারাচ্ছে। এখন বাংলাদেশের সাথে সে সম্পর্ক রাখবে না, ফ্যাসিস্টের সাথে রাখবে। সে শেখ হাসিনা যিনি 2000 লোককে হত্যা করেছে বুলেট বিদ্ধ, সেই লাশগুলো কবরে, বুলেট বিদ্ধ 30-40 হাজার পঙ্গু লোক জীবিত অভিশাপ দিচ্ছে, সেই ব্যক্তিটাকে তারা আশ্রয় শুধু দেন নাই, তাকে বিবৃতি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এটি হয় কোনো দেশ থেকে কাম্য? তাকে সার্ভাইভ করার জন্য, তাকে আবার রিইনস্টেট করার জন্য এই যে কতগুলো, এই যে থ্রেট করা আমাদের দেশে আসা, এত সোজা নাকি ভাই? আমাদের 18 কোটি লোক সোলজার হয়েছে। আমি লাস্ট প্রোগ্রামে বলেছি, শুধু এই জুলাই বিপ্লবে সোলজার হয়েছে আমি আপনি হয়েছি। যেই ছেলেগুলা কখনো ঘরের বের হতো না, তারা রাত্রে জেগে পড়ালেখা করতো, দিনে ঘুমাতো, তাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম, তারা বিপ্লব ঘটিয়েছে। রাজনীতিক কোনো বড় নেতা হত্যা হয়নি, শহীদ হয়নি, হয়েছে সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সন্তানরা, অথবা মিডল ক্লাসের গৃহবধূ, শিশু, যত কিছু আছে সবাই শহীদ হয়েছে। আপনি বুঝতে হবে স্পিরিটটা কোথায়। আজকে আমি মনে করি ভারত আমাদেরকে আরেকটা অপরচুনিটি দিচ্ছে। সেই অপরচুনিটিটা যদি আমরা কাজে লাগাতে পারি, ভারতের জন্য মঙ্গল হবে, আমাদের জন্য মঙ্গল হবে। তবে ভারত ইতিমধ্যে নিজেদেরকে যে অবস্থায় পৌঁছে নিয়েছে, আমি মনে করি এটি এটি খুব একটা সুখকর অবস্থায় যায়নি। যাই হোক, সেটি ভারতের ব্যাপার। আমাদের হাই কমিশন অফিসে আক্রমণ হবে 48 ঘন্টা বা 72 ঘন্টা থেকে জল্পনা কল্পনা হচ্ছে। দুর্ভাগ্য, বিজেপি যারা সরকারে সেন্ট্রালে, তাদের নেতার ধমকের পরও ওইটা সুরক্ষিত করা যায়নি। মমতা ব্যানার্জির যেই আবেদন, যেই কথা, এটা আমাদেরকে এত মর্মাহত করেছে। আজকে ভারত একটি কথাও বলেনি 2000 শিশু, বৃদ্ধ, আবাল বনিতাকে যখন নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, যখন পারসিকিউশন হয়, যখন রাষ্ট্রীয় ব্যবস্থায় রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে করা হয়, একটা বিবৃতি দেয়নি। আজকে যে, আজকে সুব্রত দা, আমাদের অ্যাডভোকেট সুব্রত দা, হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান নেতা, উনি গতকালকে বলেছেন, বলেছেন যে এই আওয়ামী লীগের আমলে 15 বছরে শুধু 2022 সালের পরিসংখ্যান দিয়ে উনি দেখিয়েছেন এত অত্যাচার হয়েছে, ইসকন নিহত হয়েছে 3 জন, তারপর একটা বিবৃতি দেয় না। আর আজকে এসে একজন বহিষ্কৃত ইসকনকে ইস্যু করে আজকে যা যা করা হচ্ছে, এটা পরিষ্কার। আর এটা এটা বুঝতে মানুষের পিএইচডি ডিগ্রি হোল্ডার হওয়া লাগে না, গ্রামে গঞ্জে বুঝতেছে কি হচ্ছে। আজকে ভারত যেটি করছে, আজকে ভারতের ইতিহাসে কি লেখা আছে আজকে দীপক দা জানে। ওখানে আমাদের স্বাধীনতা যুদ্ধ, তাদের কাছে পাকিস্তান ভারত যুদ্ধ, এবং পাকিস্তান তাদের কাছে আত্মসমর্পণ করছে। এই ইতিহাস আমি নিজে পড়েছি তাদের ইতিহাসে, দিল্লি পাবলিক স্কুলের একটা বই আমি নিজে পড়েছি এই ইতিহাসে। তো সুতরাং আজকে এই জিনিসগুলো পৃথিবীতে আমরা এখন সবচেয়ে বড় ভারতের মিডিয়া কি করছে, সত্য নাকি মিথ্যা, এটা এখন পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে। কারণ আন্তর্জাতিকভাবে একটি বড় সংস্থা রিসার্চ করে বের করেছে যে ভারতীয় মিডিয়া এবং ভারত খোদ নিজেরাই সম্পূর্ণভাবে ভুয়া তথ্য ছড়াতে নাম্বার 1 পৃথিবীতে। এর চেয়ে অপমানজনক আর কি হতো? ভারতের জনগণের প্রতি যে আমাদের সাথে একজন ভারতীয় নাগরিক বসে আছে, দীপক ব্যাপারী, তার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে বলছি, আমরা এতে আসলে খুব বেশি সুখী নই, বা খুব সুখ অনুভব করছি না যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশকে সারা পৃথিবীতে ভুয়া বলে ধরা বলা হচ্ছে, এবং সেই ভুয়ার টার্গেট বাংলাদেশকে করা হচ্ছে।
এটা ভারতের জন্য অপমানজনক। আর আমাদের প্রতিবেশী হিসেবে আমরা নিজেরাও অনেক দুঃখ অনুভব করছি এর জন্য। ভারতকে এই জায়গা থেকে সরে আসতে হবে, কারণ বাংলাদেশের মানুষ ভারতের জন্য সবসময় ভালো চায়, ভারতের সবসময় উন্নতি চায়। আমরা ভারত ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে ভারতও ভালো থাকবে, এটাই আমরা মনে করি। তবে আমি শেষ করতে চাই এইভাবে। আমি আজকে আমার নিজের ছোট্ট একটা যে ওয়াল আছে, আমি ওয়ালে আজকে ছোট্ট 2.5-3 মিনিটের একটা বক্তব্য আমি আজকে বলেছি। ওখানে আমি বলেছি আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যারা আছেন, আজকে তাদের ভূমিকা রাখা উচিত, কারণ তারা তো সবসময় সরব ছিলেন। আজকে তারা কেন সমস্যা করে বলেন না ভারতকে যে বাবা তোমরা যাই বলতেছো তা ঠিক না, প্রয়োজনে তারা আহ্বান করুক না, 100 জন ভারতীয় সাংবাদিক আসুক না আমার দেশে, এসে এসে ঘুরে যাক না। ইভেন সরকারি পক্ষ থেকেও আমি মনে করি এটা আহ্বান জানানো কোনো কিছু প্রেস্টিজেরও কিছু না, আন্ডারমাইনের কিছু না। তারা ভারতীয় সাংবাদিক যারা যারা প্রচার করছে তাদের নাম একটা জিনিস বারবার আপনাকে আপনাকে মানে আমাদের যদিও দীপক বাবু গতকালকে বলছে, আজকে বলছে, আসলে ভারতের সব মানুষ নয়, ভারতের একটা রাজনৈতিক দল যারা সরকার চালাচ্ছে তারাই তাদের একটা পলিটিক্যাল পারপাস সার্ভ করবার জন্য বিষয়টাকে কাজে লাগাচ্ছে। বাট আমরা সবাই ডিস্টার্ব হচ্ছি, আমাদের জনমনে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, আমাদের দুই দেশের সম্পর্কের মধ্যে জনসংখ্যার মানে জনগণের সম্পর্কের মধ্যে একটা তফাৎ তৈরি হচ্ছে। এটা বুঝতে হবে, এনাফ ইজ এনাফ। আর কত? আমি এটাই বলতেছি। আমি শেষ করছি এইভাবে যে আমাদের সরকার যেটি আছে ঐক্যের ডাক দিয়েছে, চমৎকার ঐক্যের ডাক দিয়েছে। পাশাপাশি আমি মনে করি রাষ্ট্রদূতদেরকে যে ব্রিফিং দেওয়া হয়েছে সেটি, আর পাশাপাশি আমাদের বাংলাদেশে যারা আছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে হিন্দু কমিউনিজমের নেতা বিভিন্ন নামে যে মন্দিরগুলো আছে ঢাকেশ্বরে, ওদেরকে সমবেত করে ওদের সামনে বলুক না, ওরা আসি বিবৃতি দেখ না, ওদের একটা ভূমিকা থাকবে না? তাহলে আমরা এখানে আশ্বস্ত হতে পারি আমার দেশে যারা আছে, আমরা যাদেরকে এত লালিং করি, এত মায়া মমতা দিয়ে, আমি বলেছি মায়ের আঁচল দিয়ে, তাহলে তো আমাদের যদি তারা ভূমিকা না রাখে আমরা ফ্রাস্ট্রেট হয়ে যাব। যে যাদের জন্য এত কিছু করতেছি, যাদেরকে আমরা আগলে রাখতেছি, তারা যদি এই সময়টাকে যদি নিশ্চুপ থাকে বা এই সময়টাকে যদি স্প্রেড করে হেট্রেট, তাহলে আমরা কোথায় যাব? তো তাদের সবাই নয়, দীপক ব্যাপারের মতো হাজারো লাখো মানুষ আছে যারা আসলে সত্য বিষয়টিকে তুলে ধরছে। আমরা অবশ্যই তাদেরকে, যারা সত্য বলে, যারা বলা শুরু করছে, তাদেরকে আমরা এনে সত্য বলাবার সুযোগ করে দিতে হবে। আপনাকে ধন্যবাদ।